ঠিক আছে? সবাই যেন পায় সেই ক্লাসের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবা, যাতে সবাই পেয়ে সবাই করতে পারে। ওকে, আসো আমরা স্ক্রিন শেয়ার দিয়ে আমরা যে কটা কোশ্চেন এই স্যার চ্যাপ্টারে একটা দিয়েছিলাম। কোশ্চেন ছিল। বলো মাহবুব, বলো। স্যার 26 তারিখ থেকে যদি ওনাদের পরীক্ষা হয়, তাহলে কি ওনাদের কি সিলেবাস কমানো বা মার্ক কোনো কমানো, টাইম কোনো কমানোর বিষয়ে উম, কোনো কিছু বলা এগুলো কিছুই হয়েছে? এগুলো কিছুই নাকি অ্যাজ জানতে পারিনি। ইউজুয়াল যেভাবে পরীক্ষা হয় সেভাবেই হবে? মনে হয় অ্যাজ ইউজুয়াল যেভাবে হয় সেভাবে হবে। কারণ কোনো কিছুই কিছুক্ষণ আগে কথা হয়েছে, কমিটির দুইজন সদস্যের সাথে কথা হয়েছে, তাদের কাছে আমি প্রশ্ন করছিলাম, তারা বললো যে কিছু এই বিষয়ে জানি না, হয়তোবা স্যার কাল। ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্টে যে একটা ইয়ে দিয়েছিল, নোটিশ দিয়েছিল, ওটার মধ্যে বলেছিল যে আহ, অর্ধ সময়ের পরীক্ষা নেবে, এরকম একটা ইঙ্গিত দিয়েছিল। ঠিক আছে, এগুলো সবই আমি জানাবো তোমাদের ক্লাসে। আমি দেখি দু একদিনের মধ্যেই তোমাদের সাথে ক্লাসের আয়োজন করব, তোমাদের ক্লাসে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এখন এখন আমি এই এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে যে সেটা যেটা দিয়েছি এইটাকে শেষ করি, তুমি এটা বাসায় পড়ে মুখস্থ করে ফেলো, অন দা ট্র্যাকে থাকো। যেহেতু আমার সাথে টাফে আছো, ইনশাল্লাহ আল্লাহর রহমতে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, চলো আমরা তাহলে ওকে। শুরু করি। ওকে, প্রথম যে কোশ্চেনটা, তোমরা তোমাদের মোবাইলটা রোটেট করে নিও। প্রথম যে কোশ্চেনটা সেটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তোমরা জানো, তোমরা অ্যাকাউন্ট নিয়ে এটা পড়েছো। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হলো একটা কম্প্রিহেন্সিভ ফর্ম অফ এই কয়েক কয়েকটা কম্পোনেন্টের, ঠিক আছে, কয়েকটা কম্পোনেন্ট একটা কম্প্রিহেন্সিভ ফর্ম, যে কম্পোনেন্ট গুলো থেকে একটা কোম্পানির এই ফাইন্যান্সিয়াল হেলথ, ফিজিক্যাল, ফাইন্যান্সিয়ালি যে তার অ্যাসেট, ফাইন্যান্সিয়ালি যে তার পজিশন, সেই পজিশনটা জানতে পারি। একটা নির্দিষ্ট সময় তার ফাইন্যান্সিয়াল পজিশন সেটা জানা যায়। একটা পিরিয়ড অফ টাইম মানে একটা বড় একটা সময়ের, সেই সময়ের এই আয় ব্যয় বিষয়টা জানা যায়, আয় ব্যয়ের পরিমাণ জানা যায়। তারপর তোমার যদি এক মালিকানা হয় কোম্পানিটা, তাহলে ওনার্স ইকুইটি সে পজিশনটা জানা যায়। যদি এক মালিকানা না হয়ে যদি সেটা কোম্পানি হয়, তাহলে তার রিটেইনড আর্নিংস এর পরিমাণটা জানা যায়। তারপরে ওখানে যত রকমের এই তোমার রিয়েলাইজড এবং আনরিয়েলাইজড রেভিনিউ এন্ড এক্সপেন্সেস, এই বিষয়টা জানা যায়। সেখান থেকে ক্যাশ ফ্লোটা জানা যায়। ক্যাশ ফ্লো মানে ক্যাশ আসা আর যাওয়া, কোম্পানির ভিতরে ক্যাশের আসা যাওয়া, এটা জানা যায়। তাহলে কম্প্রিহেন্সিভ একটা ফর্ম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এইটার অ্যানালাইসিস তোমাকে প্রশ্ন করেছে, তাহলে এইটার অ্যানালাইসিসটা কি? তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস হলো, আমরা যদি এই মেয়ার্সের ভাষায় বলি, মেয়ার্স বলছেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ইজ লার্জলি এ স্টাডি অফ, যেটাকে আমি বলছি কম্প্রিহেন্সিভ ফর্ম মানে একটা বড় ফর্ম, লার্জলি এ স্টাডি অফ রিলেশনশিপ অ্যামাং দ্য ভ্যারিয়াস ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরস, ফ্যাক্টরগুলোর নাম আমি অলরেডি বলে ফেলছি। In business as disclosed by a single set of statements, and single set of statements মানে হলো একটা একটা করে কয়েকটা set of statements, and study of the trend of this factor as shown in a series of statement। তার মানে একটা একটা আলাদা আলাদা স্টেটমেন্ট থাকবে, আবার সেটা একটা সিরিজ অফ স্টেটমেন্ট মানে অনেকগুলো স্টেটমেন্টের মধ্যে দিয়ে সেটা একটা ফার্মের পুরো অবস্থাটা প্রকাশ পাবে। তো বাংলায় যদি বলে তাহলে বলছে বাংলা, সেটা বলা এরকম করে বলা যায় যে একটি ফার্মের অবস্থা ও কার্যকলাপ সম্পর্কে অধিকতর ধারণা লাভের উদ্দেশ্যে আর্থিক বিবরণীর বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক মূল্যায়নের প্রক্রিয়াকেই আর্থিক বিশ্লেষণ বলা হয়। তাহলে আর্থিক এখানে বিভিন্ন উপাদান আর হলো বিভিন্ন স্টেটমেন্ট। স্টেটমেন্ট এখানে কয়টা? একটা হলো তোমার ইনকাম স্টেটমেন্ট, আর একটা ব্যালেন্স শিট, আর একটা তোমার ওনার্স ইকুইটি স্টেটমেন্ট যেটা রিটেইনড আর্নিংস স্টেটমেন্ট হিসেবে পরিচিত, আর একটা হলো তোমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই তো, এই যে চারটা স্টেটমেন্ট আছে, এই চারটা স্টেটমেন্টের মধ্যে যে আইটেমস গুলো আছে এগুলোকে ইন্ডিভিজুয়ালি জানা যায় এবং এগুলোর মধ্যে সম্পর্ক জানা যায়, আবার স্টেটমেন্ট থেকে স্টেটমেন্টের সম্পর্ক জানা যায় এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর মাধ্যমে। ওকে, তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস কি তোমরা বুঝে গেছো?
আমার মনে হয় এটা এখন তোমাদের সমস্যা হওয়ার কথা না, মুখস্থ করে ফেলবা। এবার আসো ওই describe the steps in financial statement analysis framework, স্টেপস গুলো নিয়ে কথা বলি। স্টেপস, তো স্টেপস আমি জাস্ট একবার করে এটা তোমাকে বলবো, তোমার আমার মনে হয় তুমি পড়লে তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমি পড়ে দিচ্ছি এই কারণে যাতে তোমার অর্থটা বুঝতে সুবিধা হয়। দেখো, স্টেট দ্য অবজেক্টিভ এন্ড কনটেক্সট। তাহলে প্রথমে তোমার কি করতে হবে, অবজেক্টিভটা ডিফাইন করতে হবে। স্টেট মানে হলো বর্ণনা করা, স্টেট দ্য অবজেক্টিভ, অবজেক্টিভটা বর্ণনা করা মানে নির্ধারণ করা, এন্ড কনটেক্সট, এবং এটা কতটুকু কভার করবে এই বিষয়টা তোমার প্রথম প্রথম স্টেপে এটা তুমি কমপ্লিট করবা। আচ্ছা, এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এই কাজটা করে তার ফ্রেমওয়ার্কের মধ্যে। দ্বিতীয় যে স্টেপটা সেটা কি করে, সে গ্যাদার গ্যাদার ডেটা। ওই অবজেক্টিভ ফুলফিল করার জন্য তার ডাটা এক জায়গায় করতে হবে না, তার রেভিনিউ গুলো, তার ইয়ে এক্সপেন্সেস গুলো, তার অ্যাসেট গুলো, তার লায়াবিলিটিস গুলো, এগুলো সব ডেটা, এই ডেটা গুলো সব এক জায়গায় করতে হবে। এটা বিভিন্ন স্টেটমেন্টে শেষা যাবে। তারপর না স্টেপ 3 তে এসে কি করবে করবে কি, ওই ডেটা গুলো এক জায়গায় করে তো অমনি রাখলে হবে না, ওটা প্রসেস করতে হবে। প্রসেস দ্য ডেটা, এই অ্যাকাউন্টিং এর যে রুলস আছে সেই রুলস অনুসারে সেটা সাজাতে হবে। অ্যাসেট লায়াবিলিটিস সমান হবে, এক্সপেন্স থেকে রেভিনিউ থেকে এক্সপেন্স বিয়োগ হবে। এই যে বিষয়গুলো, এগুলো তো তাকে করতে হবে। প্রসেস দ্য ডাটা, ডাটাটা প্রসেস করতে হবে। এই ডাটা প্রসেস করে ফেললাম, ডাটা প্রসেস করার পরে তাকে কি করতে হবে, তাকে অ্যানালাইজ এন্ড ইন্টারপ্রেট দ্য ডাটা। এরপর ডাটাটা অ্যানালাইজ করতে হবে আর ব্যাখ্যা দিতে হবে, বিশ্লেষণ করতে হবে এবং তার ব্যাখ্যা দিতে হবে। তারপরে ওই ওটা ওইটা হওয়ার পরে রিপোর্ট দ্য কনক্লুশন ফর অ্যান্ড অর রিকমেন্ডেশনস। এরপরে তুমি একটা রিপোর্ট তৈরি করতে হবে, সেই রিপোর্টের কনক্লুশন থাকবে, রিকমেন্ডেশন মানে একটা উপসংহার থাকবে, আর তার কিছু পরামর্শ দিবে যে এই এই কাজগুলো করতে হবে, এই কারণে এর পারফরমেন্সটা এই হয়েছে, এর রেশিও অ্যানালাইসিসে কারেন্ট অ্যাসেটের পরিমাণ কম ছিল বলে লিকুইডিটি ক্রাইসিস হয়েছে। এই যে কথাগুলো এগুলো বলতে হবে, পরামর্শ দিতে হবে যে এইভাবে করলে পরে এই সমস্যাটা থাকবে না। ওয়ার্কিং ক্যাপিটালে তার এই কম ছিল, লিকুইড অ্যাসেট কম ছিল, এরকম করে তাকে বলতে হবে, এই পরামর্শটা দিতে হবে পরে ফাইন্ডিংসটা বের করে। লাস্টে হলো লাস্টে স্টেপ 6, স্টেপ 6 এসে সে কি করবে, আপডেট দ্য অ্যানালাইসিস। ওই যে রিপোর্টটাকে দিল, যে রিকমেন্ডেশন করলো, ওইটাকে এখন সে কারেক্টিভ মেজার্স নেবে, নিলে এই যে 6টা স্টেপের মাধ্যমে সে তার এটা এই ফ্রেমওয়ার্কটা কমপ্লিট করে ফেলবে। এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্ক কমপ্লিট করতে ফেলবে। আমি মনে হয় এটা বাংলাও তোমাকে দিয়েছি, তো বাংলা তুমি দেখে নিও, পারবা। এরপরে কোশ্চেনটা হলো এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, উপাদানগুলো। এই প্রত্যেকটা উপাদানই তোমার জানা আছে, তবু আমি একটু বড় করে বলতেছি, তুমি কোন উপাদানটা তোমার কাছে মনে হয় যে এইটা সম্পর্কে স্যার আমাকে একটু বলেন, তাহলে আমি সেটা একটু তোমাকে বলবো। অ্যাসেট তুমি জানো, লায়াবিলিটিস, ইকুইটি, ইনভেস্টমেন্ট বাই ওনার, ডিস্ট্রিবিউশন টু ওনার, কম্প্রিহেনসিভ ইনকাম, রেভিনিউস, এক্সপেন্সেস, গেইনস, লসেস। বলো তো কোনটা তোমার কাছে মনে হয় কঠিন, বা তোমার কাছে মনে হয় যে কম্প্রিহেনসিভ ইনকাম। স্যার 5 কম্প্রিহেনসিভ আর ইনকাম। 6 একটু বুঝাই দেন। 5 আর 6 না, জি ডিস্ট্রিবিউশন টু ওনার। জি আচ্ছা, ও ডিস্ট্রিবিউশন টু ওনার হলো তোমার এই যে মালিক মাঝে মাঝে ইয়ে করে, যদি এক মালিকানা ব্যবসা হয় তাহলে তো মালিক, আর যদি এক মালিকানা ব্যবসা না হয়, যদি সেটা কোম্পানি হয় তাহলে শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডাররাই মালিক। তাহলে ওনারা করে কি, টাকা উত্তোলন করে। তোমরা ড্রয়িংস করেছো না, ড্রয়িংস এর মূলধন থেকে বাদ দিতা, ঠিক না, অ্যাকাউন্টিং এ জি এই জি স্যার। ব্যালেন্স শিট করার সময় মূলধন বাদ উত্তোলন, এই লেখা। তার মানে উত্তোলন করে নিয়ে যায় মালিক। এই সময় কখনো কখনো করে কি, এই বন্টনটা করে মালিক, করে ওখান থেকে টাকাটা নিয়ে যায়। তার টাকাটা যদি এইভাবে সে নেয়, তাহলে সেটা কি করবে, তার ওই ইয়ের পরিমাণ, তার সত্ত্বকে কমিয়ে দেবে, তার মালিকানাটাকে কমিয়ে দেবে, ঠিক না। তার মানে তার মূলধনটাকে কমিয়ে দেবে, মূলধন হলো তার মালিকানা সত্ত্ব, সেটাকে কমিয়ে দেবে। এই কাজটা করে, এইটাকে বলা হলো মালিকের প্রতি বন্টন, মালিককে প্রদান করেছে আর কি, ঠিক আছে। আবার অনেক সময় মালিকের ব্যক্তিগত খরচও এই ইয়ে পরিশোধ করে, কোম্পানি পরিশোধ করে। বা তুমি যদি বলো ইয়ে এক মালিকানা ব্যবসা, তাহলে এক মালিকানা ব্যবসা থেকে সেটা পরিশোধ করা হয়, মালিকের ব্যক্তিগত খরচ, সেটাও এক ধরনের উত্তোলন, এটাও মালিকের প্রতি বন্টন। ক্লিয়ার হয়েছে না, ডিস্ট্রিবিউশন টু ওনার্স ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে। এরপর একটা হলো কম্প্রিহেনসিভ ইনকাম। কম্প্রিহেনসিভ ইনকাম হলো কিছুটা মালিকের প্রতি বন্টনের মতোই বিষয়, তবে এখানে এই শুধুমাত্র নেওয়ার বিষয়টা এখানে আসবে না, এখানে আসবেও।
এরকম একটা বিষয়। মানে তোমার যে ইকুইটি আছে সেই ইকুইটির পরিবর্তন যে কোনো কারণে সেই পরিবর্তনটা হোক সেটা এখানে আসতে হবে। এখন এখানে একটা টার্মস আছে খুব ইয়ে মানে যেটা ছেলেমেয়েরা বুঝে না, সেটা হলো আনরিয়ালাইজড গেইনস অর লসেস। আনরিয়ালাইজড গেইন অর লসেস, আমরা কম্প্রিহেনসিভ ইনকামের মধ্যে দেখাবো সব ধরনের আয়, সব ধরনের ব্যয় যেটা নাকি এই ইকুইটি মালিকানা সত্ত্বকে কমায় এবং বাড়ায়। ইকুইটি বা ইয়ে তোমার ওনার্স ইকুইটি, বা তুমি যে বলতে পারো সেটা হলো মূলধন, এটাকে কমায় বা বাড়ায়, এটা কম্প্রিহেনসিভ ইনকামের মধ্যে আসবে। তো এর মধ্যে আর একটা বিষয় আছে, সেটা হলো আনরিয়ালাইজড গেইনস অর লসেস। এই আনরিয়ালাইজড গেইনস আর লস কি এটা ছেলেমেয়েরা বুঝে না। তো আমি একটু বলে দিই, আনরিয়ালাইজড গেইন কোনটা, আনরিয়ালাইজড লস কোনটা। এটা কিন্তু রিয়ালাইজড হয় নাই, আনরিয়ালাইজড। তার মানে স্যার এই যে তোমার অনাদায়কৃত আয় লেখা আছে তো পাশে, হ্যাঁ হ্যাঁ এই যে স্যার পাশে লেখা আছে তো অনাদায়কৃত আয় বা সম্পত্তি। ও ঠিক আছে, অনাদায়কৃত আয় সম্পত্তি ওইটাই বলতেছি, ওইটা ইংরেজিতে বলে আনরিয়ালাইজড গেইনস অর লসেস। অনাদায়কৃত আয় কোনটা? যেমন আমি শেয়ার কিনেছি, আমি একজন ইনভেস্টর বা শেয়ার হোল্ডার, আমি শেয়ার কিনেছি বাজার থেকে। তো শেয়ার কিনছিলাম 10 টাকা করে। এই শেয়ারের দাম বাজারে এখন হয়ে গেছে মনে করো যে 6 টাকা। তাহলে শেয়ারের দাম কমে গেছে, ঠিক না? আমি কি শেয়ার বিক্রি করেছি? আমি তো শেয়ার বিক্রি করি নাই, আমি তো শেয়ার ধরে রাখছি। বাজারে শেয়ারের দাম তো তোমার 6 টাকা হয়ে গেছে, তো আমি তো 4 টাকা ধরা খেয়ে গেছি। 4 টাকা আমার লস হয়েছে না? এই লসটাকে আমি রিয়ালাইজড করেছি না করি নাই? করি নাই, আমি এখনো করি নাই। যদি না করি তাহলে সেটা হবে আনরিয়ালাইজড লস। আর যদি আমি করে থাকি তাহলে সেটা হবে রিয়ালাইজ যেটা হবে সেটা তো লস হিসেবে একেবারে সম্পূর্ণরূপে লস হিসেবে দেখাবো। কিন্তু এটাকে আমি আনরিয়ালাইজড হিসেবে বলতেছি, কারণ এটা আমি এখনো সেল করি নাই। যদি সেল করি তাহলে রিয়ালাইজড হবে। একই কথা, যদি মনে করো আমার 10 টাকা শেয়ার বাজারে হয়ে গেছে 15 টাকা, তার মানে আমার এখানে 5 টাকা গেইন হয়েছে। আমি যদি বিক্রি করি তখনই আমি গেইনটা রিয়ালাইজ করবো, আমি হাতে টাকা পাবো। আর যদি আমি যদি বিক্রি না করি তাহলে তো মানে রিয়ালাইজড হলো না, তার মানে আমি এটা আনরিয়ালাইজড প্রফিট বা আনরিয়ালাইজড গেইন হিসেবে খরচ হবে, কনসিডার করা হবে। এটাও তোমার এই যে কম্প্রিহেনসিভ ইনকামের মধ্যে আসবে। কম্প্রিহেনসিভ ইনকামের মধ্যে কেবলমাত্র যেটা রিয়ালাইজড এক্সপেন্স আর রিয়ালাইজড রেভিনিউ সেটা আসবে তা না, আনরিয়ালাইজড আসবে। এই যে আনরিয়ালাইজড আসলো। আচ্ছা, এরপরে আর কোনটা বোঝা নাই? আরগুলো বুঝতে পারি না, আরগুলো পারবা? ওকে ফাইন। এবার আসো পরের কোশ্চেনটা। টুলস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, টুলস বা মেথডস বা টেকনিক্স যাই বলুক, বা বেসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, বেসিস যেটাই বলুক, যদি একটু এক্সপ্লেন করে দিতে পারবা না যে ইনকাম স্টেটমেন্ট, কম্পারেটিভ স্টেটমেন্ট, তারপর কমন সাইজ স্টেটমেন্ট, ট্রেন্ড অ্যানালাইসিস, ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, ফান্ড ফ্লো অ্যানালাইসিস, রেশিও অ্যানালাইসিস, ক্রস সেকশনাল অ্যানালাইসিস, নেট ওয়ার্কিং ক্যাপিটাল অ্যানালাইসিস, ব্রেক ইভেন অ্যানালাইসিস, টাইম সিরিজ রেশিও অ্যানালাইসিস, এগুলো ইন্ডিভিজুয়ালি একটু একটু দু এক লাইন করে জাস্ট ডেফিনেশনটা তুমি ওই গুগলে সার্চ দিলে ডেফিনেশন পাবা। ডেফিনেশনটা লিখে দিও। যদি হ্যাঁ যদি যদি তুমি পাও, যদি তুমি এই যদি এক্সপ্লেনেশন তোমার চায় তাহলে তোমার তখন দু এক লাইনে এক্সপ্লেনেশন দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে। আর যদি এক্সপ্লেনেশন না চায় তাহলে শুধু নাম লিখে দিলেই হবে। আর যদি এটা আরেকটার সাথে লেস লাগানো থাকে তাহলে সেক্ষেত্রে না মার্কের উপরে। এই জন্য আমার মনে হয় দু এক লাইন করে এক্সপ্লেনেশন তুমি পড়ে নিও। আমি এটা খুঁজছি, পাইনি আসলে বইগুলোর মধ্যে এর এক্সপ্লেনেশন আমি ওভাবে একসাথে পাইনি, এই জন্য তোমার দিতে পারি। আমি দিয়ে দেব স্যার, এটা আমি পাইছি স্যার। পাইছো তুমি না? ওকে গুড, তাহলে এটা তুমি দিয়ে দিও তো, দিয়ে দিও। হ্যাঁ দিয়ে দিও, থ্যাংক ইউ। তাহলে আমাকে একটু বলো তো এখান থেকে আমি কোনটা তোমাকে বোঝাবো? কম্পারেটিভ স্টেটমেন্ট, হরাইজন্টাল অ্যানালিসিস, তারপর কমন স্যার সাইজ। কই দিবে স্যার? স্যার আমরা তো উপরে পাবো দুইটা না। না? ও দিলে আমি তোমাদের দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে। 1 2 3 4 এই কটা বুঝাই দেবো না? না স্যার 7 2 3 7 স্যার 3 নাম্বারটা একটু বুঝিয়ে দিয়েন, ঝোঁক বিশ্লেষণ। ওকে আসো প্রথমটা শুরু করতেছি। আর এই কোশ্চেনটা কোনটা আজকে সকালে দেখা দিলেন তাদের মধ্যে? মেথডস, টেকনিক্স, টুলস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, 1 নাম্বার কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেন দিছিলাম সব দ্য টুলস, হাতিয়ারগুলো, সেটাই। আচ্ছা, তাহলে প্রথম যে এটা বলছে সেটা হলো কম্পারেটিভ স্টেটমেন্ট বা হরাইজন্টাল অ্যানালাইসিস, মানে তুলনামূলক বিবরণী বা সমান্তরাল বিশ্লেষণ। এটা হলো এই
তুলনামূলক বিবরণ এটা বলতে বোঝায় যে তোমার এই তুমি যে রেশিও ইনকাম স্টেটমেন্টটা করলা, আর তুমি ব্যালেন্স শিটও করলা। তোমার কিছু কিছু রেশিও অ্যানালাইসিস যখন তুমি করবা তখন দেখবা যে ডেটা তোমার ব্যালেন্স শিটেরটাও লাগতেছে, আবার ইনকাম স্টেটমেন্টেরও লাগতেছে, দুইটাই লাগতেছে। তখন কিন্তু তুমি তুলনামূলকই করতে পারতেছো। এই যেমন মনে করো যে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, যখন তুমি করতেছো তখন তোমার অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ এটা লাগছে, আবার সেলস লাগছে, ঠিক না? ইনভেন্টরি টার্নওভার, ওখানে কস্ট অফ সেলস লাগতেছে, আবার তোমার লাগতেছে, এই ইনভেন্টরি লাগতেছে। এই তাহলে দেখো একটা ইনকাম স্টেটমেন্ট আইটেম লাগছে, আবার লাগতেছে। এইটা হলো তোমার তুলনামূলক বিবরণ করা যাচ্ছে। তারপরটা আছে সাধারণ আকারের বিবরণী বা খাড়াখাড়ি বিশ্লেষণ, কমন সাইজ স্টেটমেন্ট যেটাকে বলি ভার্টিক্যাল অ্যানালিসিস। এটা হলো তোমার ওই সেলসের সাথে কম্পেয়ার করা হয়, বুঝছো? সেলসের সাথে কম্পেয়ার করে সেলসের এত পার্সেন্ট, সেলসের এত পার্সেন্ট প্রাইম কস্ট, সেলসের এত পার্সেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেলসের এত পার্সেন্ট সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেলসের এত পার্সেন্ট, এই যে বিষয়টা, এটা হলো তোমার কমন সাইজ স্টেটমেন্ট বা ভার্টিক্যাল অ্যানালাইসিস। এই ধরনের অঙ্ক আছে, অঙ্ক করাই দেবো পরে। এরপরে আছে ট্রেন্ড অ্যানালাইসিস। ট্রেন্ড অ্যানালাইসিসটা হলো তোমার সময়ের সাপেক্ষে, সময়ের সাথে সাথে কি পরিবর্তন হয়েছে তোমার রেভিনিউতে, এক্সপেন্সে, অ্যাসেটে, লায়াবিলিটিসে, এইগুলো দেখায় ট্রেন্ড অ্যানালাইসিসের মাধ্যমে এটা আমরা জানতে পারি। তার মধ্যে আছে ক্যাশ ফ্লো অ্যানালাইসিস। ক্যাশ ফ্লো তো তোমরা বুঝোই, ক্যাশ টাকা আসছে আর চলে গেছে। এটা কয়েক ভাবে যেতে পারে, হ্যাঁ, অপারেটিং ক্যাশ ফ্লো হতে পারে, ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো হতে পারে, ইনভেস্টমেন্ট ক্যাশ ফ্লো হতে পারে। এভাবে ক্যাশ ফ্লো অ্যানালাইসিস আমরা করি। এরপরে তোমার ফান্ড ফ্লো অ্যানালাইসিস। ফান্ড ফ্লো অ্যানালাইসিস প্রবল প্রভাবশালী। এটা হলো ওই আমার যে ফান্ড গুলো, আমি বিভিন্ন রকমের ফান্ড আমার ইয়েতে থাকে, সেই ফান্ড গুলোর যে ফ্লো, সেটা টাকাটা কোথা থেকে আসতেছে এবং কোথা থেকে ওই টাকাটা আমি ওইখান কিভাবে খরচ করতেছি, স্পেসিফিক ফান্ড যে ক্রিয়েট করি কোম্পানিতে, সেটা ফান্ড ফ্লো অ্যানালাইসিস হিসেবে আমরা এটাকে ট্রিট করতে পারি। আর রেশিও অ্যানালাইসিস তোমরা জানো। ক্রস সেকশনাল অ্যানালাইসিস, এটা হলো আরআরই বিশ্লেষণ। এটা একটার সাথে আর একটা কম্পেয়ার করবো, যে কিছুটা এর মতো, এই এক নাম্বারের মতো, তবে এক নাম্বারটা তুলনামূলক বিবরণী, একটার সাথে একটা বলি এটার সাপেক্ষে এত। আর ক্রস সেকশনাল অ্যানালাইসিস ঠিক তা না। ক্রস সেকশনাল অ্যানালাইসিস হলো তোমার যে মনে করো যে অ্যাসেট এবং তোমার লায়াবিলিটিস, যে কোনো একটাকে স্ট্যান্ডার্ড ধরে তারপর ওটাকে আমরা এই তুলনা করি। এরপরে আছে নেটওয়ার্কিং ক্যাপিটাল অ্যানালাইসিস। এটা তো অলরেডি আমি গত ক্লাসে তোমাদের সাথে কথা বলেছি। নেটওয়ার্কিং হলো তোমার কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিলেই নেটওয়ার্কিং পাওয়া যায়। সেরকম ব্রেক ইভেন অ্যানালাইসিস তোমরা জানো। ব্রেক ইভেন অ্যানালাইসিসটা হলো এই তোমার কি বলে, এই তোমার সমচ্ছেদ বিন্দু তো বাংলায়। এটা বলতে আমরা বুঝি হলো টোটাল রেভিনিউ এন্ড টোটাল কস্ট। টোটাল রেভিনিউ আর টোটাল কস্টের মধ্যে যে পার্থক্য, সেখানে সবচেয়ে বেশি প্রফিট হয়, আর টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট যেখানে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্ট হলো তোমার ব্রেক ইভেন সৃষ্টি হয়। এবার টাইম সিরিজ রেশিও অ্যানালাইসিস। সময়ের সাপেক্ষে যখন আমি রেশিওগুলোর রেজাল্ট পাবো এবং তার উপর ভিত্তি করে ডিসিশন নেব। এই হলো আমার টুলস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এবার তোমরা পড়লেই উত্তরটা যদি তুমি দিয়ে দিলেই আমি তোমাদের দিয়ে দেবো, তখন তোমরা বললে তোমাদের কাছে আরো বুঝতে সুবিধা হবে। স্যার 10 নাম্বারটা 3 নাম্বারের মতো তারপরে দিয়ে দেব স্যার। স্যার এটা স্যার আলাদা 10 আলাদা নাম্বার আছে, এটাকে ছবি তুলে আলাদা আলাদা দিবা, হ্যাঁ আলাদা আলাদা দিয়ে দিবা। 10 নাম্বার হলো তোমার হ্যাঁ টাইম সিরিজ অ্যানালাইসিস আর 10 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে পার্থক্য কি স্যার? ট্রেন্ড অ্যানালাইসিস। টাইম সিরিজ অ্যানালাইসিসে কেবলমাত্র সময়টা কনসিডার করা হয়, আর ট্রেন্ড অ্যানালাইসিসে সময়ও কনসিডার করতে পারে, অন্য কোনো অন্য কোনো ফ্যাক্টরটাকেও কনসিডার করা যেতে পারে। ট্রেন্ড ঝোঁকটা, প্রবণতাটা কিরকম, বৃদ্ধির প্রবণতাটা কিরকম, কেন এটা, ঠিক আছে, এটা সময় সাপেক্ষে চেঞ্জটা হচ্ছে, ঠিক আছে। ওকে, স্যার তাহলে স্কোপ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, স্কোপ না আওতা, এটাকে আমরা কত পর্যন্ত নিতে পারবো? স্কোপগুলোর মধ্যে একটা বলছে শেয়ার বিনিয়োগ, মূল্যায়ন, পোর্টফোলিও এর অন্তর্ভুক্ত করো। মানে শেয়ার সিকিউরিটিজ বিনিয়োগ করবে, সেটা পোর্টফোলিও মেনটেন করবে, যে
কতটুকু সে বিনিয়োগের মধ্যে যাবে। ইনভেস্টর সব সেক্টরে বিনিয়োগ করবে নাকি সে পোর্টফোলিও করে নেবে। একত্রীকরণ, অধিগ্রহণ, যেটাকে আমরা বলি মার্জ অ্যাকুইজিশন করে না কোম্পানিগুলো, দুইটা কোম্পানি মিলে একটা দুইটা কোম্পানি একসাথে ব্যবসা করে, এগুলো একত্রীকরণ এখানে আলোচনা হয়। কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানি করছি না, প্যারেন্ট কোম্পানি, এটা ওই এই স্যার আপনার কথা বোঝা যায় না স্যার। কোম্পানি ঋণ এবং বন্ড নিতে আর কত কাটাইছে? কত টাকা কোম্পানি না, বুঝে যাচ্ছে না। স্যার আপনার এখন কথা বোঝা যায়? ক্লিয়ার আসে না স্যার। একটু আগে বোঝা যায় না না? তাহলে মনে হয় নেটে ঝামেলা করতেছে। স্যার এখন বুঝে যাচ্ছে না। কথা শুনি না। হ্যাঁ স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার বেরিয়ে গেছে, আবার আসবে। হ্যাঁ মামু এখন হোস্ট, এখন তুই বুঝা। এখন শোনা যায়? শুনতে পাচ্ছ জি ক্লিয়ারলি? স্যার। হ্যালো, স্যার এখনো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? হ্যালো স্যার, আমাদের আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, এখনো কথা আটকে আটকে আমি আসছে। শুনছি, স্যার কথা আমাদের কথা স্যার কথা এখনো ক্লিয়ার না স্যার। শুনতেছো না? স্যার কথা শোনা যায় স্যার, ক্লিয়ার না। স্যার কথা আটকে আটকে আসতেছে। যায় না? জি স্যার, 1 সেকেন্ড পর পর আটকে আটকে যায়। এখন শোনা যায়? এখন শোনা যায়? না স্যার, ক্লিয়ার না। কথা শোনা যায় না? না স্যার স্যার এখন কন্টিনিউ করেন, আই হোপ ঠিক হয়ে গেছে। আমরা জিজ্ঞেস করি। স্যার এখন শোনা যাচ্ছে। এখন দেখো তো, স্যার এখন ক্লিয়ার আছে স্যার স্যার, এখন ক্লিয়ার কন্টিনিউ শোনা করেন। যাচ্ছে। কথা শোনা যায় না? স্যার কথা শোনা যায় স্যার, স্যার করেন স্যার। আলহামদুলিল্লাহ। ওকে ওকে, কন্টিনিউ করছি। হ্যালো স্যার, আছেন? ও স্যার, স্যার আপনি কই? স্যার আবার ডিসকানেক্ট হয়ে গেছে। নেট ঠিক করতে গেছে মনে হয়। ঠিক আছে ঠিক আছে স্যার।
এই পাশে দেখো, এই পাশে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে এখন। শোনা যাচ্ছে? জি স্যার ক্লিয়ার শোনা জি যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে, বলেন। নেট ঝামেলা, নেট বারবার যায় আসে এই আছে। তাহলে আমাদের এই কোন পর্যন্ত কমপ্লিট করলাম? আওতাগুলো পড়াইতেছিলেন। ওকে, স্কোপ গুলো পড়াতেছিলাম, ঠিক না? স্কোপের মধ্যে ঋণের ব্যাপ্তি মানে থেকে এই স্টেটমেন্ট তো না, তোমার ভবিষ্যৎ নিট আয় এবং নগদ আসবে, মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করলে কম যদি বিগ যায়। আর কথা বোঝা যাচ্ছে না স্যার। স্যার সেম সমস্যা স্যার আবার। আর কথা শোনা যাচ্ছে না? জি স্যার ক্লিয়ার না স্যার। চলে স্যার আবার বেরিয়ে গেছে। একটু পরে তো টাইম আউট হয়ে যাবে। আবার জান এখন শুনতে পাও? জি স্যার। হ্যালো, জি স্যার বারবার শুনতে পাচ্ছি। স্যার শোনা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, ওকে। আসার পরে components of effective financial statement analysis কাট করি। আপনি বিশ্লেষণের জন্য যে কম্পোনেন্ট গুলো তোমাকে কনসিডার করতে হবে, আমি প্রত্যেকটা কম্পোনেন্ট তোমাকে দিয়েছি এবং বলতেছি তুমি যে বলবা আমাকে কোন আলোচনা করতে হবে। বিজনেস স্ট্র্যাটেজি অ্যানালিসিস, এরপরে অ্যাকাউন্টিং অ্যানালাইসিস, এরপর আছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। সবাই দেখতেছো? স্যার এগুলো তো ব্যাখ্যা আছে, মনে হয় আমরা করলে পারবো। কঠিন কোনো বিষয় নেই এখানে। স্যার ব্যাখ্যা দেওয়া আছে তো, করলে আমরা পারবো। পারবে, রাইট রাইট। তাহলে এখানে এটা দেখো তো, এক্সপ্লেইন দ্য মেজর পার্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। মেজর পার্ট, যে ব্যালেন্স শিট একটা পার্ট, ইনকাম স্টেটমেন্ট একটা পার্ট, কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট যেটা, আর একটা পার্ট হলো তোমার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, আর একটা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। এটা একটা সহজ কঠিন কিছু না। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোর মধ্যে আবার একটা অ্যাকাউন্টিং ক্যাশ ফ্লো আছে, ওই তোমার ইনভেস্টিং বা ইনভেস্টমেন্ট ক্যাশ ফ্লো আছে, আর ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো আছে। এগুলো পড়লে পারবা, আমার মনে হয় এগুলো নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। এরপরে ফিনান্সিয়াল স্টেটমেন্টস, এই হলো আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টের আমি কিছুক্ষণ আগে যে বললাম না, যে ক্লাসিফিকেশন আর হলো তোমার এটা পার্ট গুলো একই,
একই, কিন্তু একটু যখনই মেজর পার্ট আসবে তখন তুমি এইভাবে দেওয়ার চেষ্টা করবা, তাহলে একটু কি হবে। আর যদি মেজর পার্ট না এসে ক্লাসিফিকেশন আসে, তার ক্লাসিফিকেশন আসলে ক্লাসিফিকেশন আলাদা আমি আর একটা প্রশ্ন ছবি তুলে দিয়ে দিছিলাম, এই যে ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ক্লাসিফিকেশন এই যে ইনকাম স্টেটমেন্ট, ওই তোমার ইনকাম স্টেটমেন্ট দুই ধরনের সেটা বলছে, একটা একটা হলো সিঙ্গেল স্টেপ আর একটা মাল্টিপল স্টেপ। তারপর তোমার ইয়ে রিটেইন আর্নিংস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ঠিক আছে। ব্যালেন্স শিট আবার দুই ধরনের, ওই যে ক্লাসিফাইড আনক্লাসিফাইড, ঠিক আছে না। এগুলো এগুলো এভাবে তুমি আনসারগুলো দিবা, ইনশাআল্লাহ আমার মনে হয় হবে না। তো আমাদের প্রথম চ্যাপ্টার শেষ, প্রথম চ্যাপ্টার শেষ। আমরা এর পরবর্তী চ্যাপ্টারে চলে যাব যথারীতি আগামীকাল, আগামী পরশুদিন, যার যেদিন টাইম আছে, যার যেদিন টাইম সেদিন দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাব। তো আমরা দ্রুত গতিতে যাবো, একটা ক্লাস ক্রিটিক্যাল চ্যাপ্টারের জন্য একটা ক্লাসের বেশি নেব না। অতএব প্রথম চ্যাপ্টার শেষ, দ্বিতীয় চ্যাপ্টারে। তো ঠিক আছে, তোমরা এতটুকুই আজকের মতো। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ বললাম, সবাই ভালো থাকো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো বলো। স্যার এই কোর্সে কয়টা চ্যাপ্টার বলো। টোটাল? আগামীকাল ইন কোর্সে কয়টা চ্যাপ্টার না? ইন কোর্সে এটা শেষ করতে পারি, ওর উপরে ই দেব। স্যার এই কোর্সের কয়টা চ্যাপ্টার ছিল? এই কোর্সে আচ্ছা, এই কোর্সে মোট কতগুলো চ্যাপ্টার? আচ্ছা একটু দেখি সিলেবাসটা। 13টা চ্যাপ্টার আছে সিলেবাসে। 13টা আছে স্যার। হোয়াট এ কোশ্চেন। স্যার আগামীকাল যদি আমাদের নেক্সট ক্লাসে কোশ্চেন প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করে দিতেন তাহলে ভালো হইতো। মানে কয়টা চ্যাপ্টার, স্যার কয়টা ম্যাথ আসবে, কয়টা থিওরি আসবে, এই বিষয়ে যদি আলোচনা করে দিতেন তাহলে আমাদের জন্য বেটার হয়। এরপর থেকে বেশিরভাগই ম্যাথ, ঠিক আছে। এরপরে বেশিরভাগ চ্যাপ্টারগুলোই ম্যাথ চ্যাপ্টার। স্যার নরমালি কয়টা ম্যাথ আসে আর কয়টা থিওরি আসে আমাদের? প্রিভিয়াস ইয়ারে কেমন ছিল? এটা তো আসলে তোমাদের স্যার কোশ্চেনের নতুন প্যাটার্নটা আমাদের থেকেই শুরু হয়েছে, ঠিক না? এই কোর্সটা তো হ্যাঁ নতুন প্যাটার্ন তোমাদের থেকে শুরু হয়েছে। এই কোর্সটা আসলে মূলত চেঞ্জ হয়েছে তো সিলেবাস, আগের সিলেবাসের সাথে এটা ব্যাপক অমিল, ব্যাপক ভিন্নতা রয়েছে এই কারণে। আর তোমাদের তো ওই আগে যেভাবে আমরা পরীক্ষা নিয়েছি এই কোর্সটা ছিল আগে ফোর্থ ইয়ারে, থার্ড ইয়ারে ছিল না, ফোর্থ ইয়ারে ছিল। এটাকে থার্ড ইয়ারে নিয়ে আসা হয়েছে। এবং ফোর্থ ইয়ারে তখন ছিল তোমার ওই যে পার্ট এ, পার্ট বি, পার্ট সি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মে কোশ্চেন করতাম। আর তোমাদের তো তা না, তোমাদের হলো ওই 8টা থেকে 5টা দিতে হয়। সেক্ষেত্রে তুমি ধরে রাখো 80 মার্কের মধ্যে তোমার 20 মার্ক থিওরি থাকবে। 20 স্যার ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের যে চ্যাপ্টারগুলো ক্লাসে পড়াইছেন ওগুলো বাদ বাকি সব ম্যাথ থাকবে। মানে 60-20 এরকম হতে পারে। 80 মধ্যে 60-20। যদি তোমার খুব বেশি থিওরি থাকে তাহলে 50 মার্ক তুমি অবলীলায় 50 মার্কের কমপক্ষে 50 মার্ক ম্যাথ থাকবে এই কোর্সে। আচ্ছা এরপরে কি যেন প্রশ্ন করছো বলো। স্যার ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের যে চ্যাপ্টারগুলো ক্লাসে পড়াইছেন ওগুলো কি পড়াবেন স্যার এখন আর? ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কি এখানে আছে? জি স্যার। আগে যেগুলো টোটালি 8টা আছে সেগুলো আগে শেষ করি, পরে দেব। স্যার আমি কিছু কথা বলো। স্যার আপনার ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ফাইন্যান্সের 21টা ক্লাসের মধ্যে 19টা ক্লাসের ভিডিও তো আমার কাছেই আছে, সবসময় গ্রুপে দিয়ে দিই। তাহলে তো ভালো, তাহলে তো ওইটা থেকে অনেক সময় আপনাকে ইনবক্স করে দিই এই উপকার হবে। পুরো ভিডিও আছে, আপনি চাইলে যে কোনো ইয়ারে চালাই দিতে পারেন। ঠিক আছে অসুবিধা নেই। তবে আমি ওই ওখানে এক্সহস্টিভলি আলোচনা করেছিলাম, অনেক বেশি করে আলোচনা করেছি, অনেক কি করি এখানে এত করব না। এখানে হলো টু দা পয়েন্ট, ডেফিনেটলি যতটুকু এক্সামের জন্য খুব বেশি করে ইম্পর্টেন্ট সেই বিষয়গুলোকে আমরা ফোকাস করতে চেষ্টা করব। কারণ এখন হাতে সময় নাই, এখন যে আরে তোড়জোড় শুরু হয়েছে না, হাতে সময় নাই। স্যার ফিনান্সিয়াল মার্কেট কি ম্যাথ আছে স্যার? ফিনান্সিয়াল মার্কেটে ম্যাথ আছে।
10 থেকে হাইয়েস্ট 15, যদি জোর করে অঙ্ক দেয় তাহলে 15 মার্ক পর্যন্ত দেবে, 15 বেশি দেবে না। চ্যাপ্টার আছে, দুইটা চ্যাপ্টার ম্যাথ স্যার। তোমার ম্যাথ সবচেয়ে বেশি হলো ম্যাথ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, তারপর তোমার ওই ফিনান্সিয়াল অ্যানালাইসিস এটাতে, আর হলো তোমার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এগুলোতে ম্যাথ বেশি। ট্রেড এন্ড ফাইন্যান্সের ম্যাথ কম। ঠিক আছে স্যার, ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ফাইন্যান্সে ম্যাথ কম। হ্যাঁ স্যার আমাদের আমাদের 20 মার্কের মতো ম্যাথ থাকবে। আমাদের ইন কোর্সে যে নাম্বারটা দেওয়া হয় এটার